ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন মার্কস এন্ড কোটেশন মার্কস ইত্যাদি নিয়ে আলোচনা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে পরীক্ষায় কত নাম্বার আসবে এই টপিক থেকে, এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটেনে এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকলে তোমার রিটেনে অনেক কিছু তুমি পারবে না। হ্যাঁ, ঠিক আছে, শুধু ট্রান্সলেশন দিয়ে নাম্বার পাবা না। ট্রান্সলেশনের সাবজেক্ট বা অবজেক্ট এইটুকু মিলালেই শুধু নাম্বার আসবে না, এটার সাথে এই টপিকের কারুকাজটা যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে যে তোমার নাম্বারটা বাড়বে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। প্রথমে লেখো হোয়েন টু ক্যাপিটালাইজ। আমরা ক্যাপিটাল লেটার কখন ইউজ করব? তাহলে আমরা প্রথমে লেখো যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। এভরি সেন্টেন্স starts with a capital letter. তাহলে এটা একটা বাক্য, তো এই বাক্যের ফার্স্ট লেটার হচ্ছে এভরি দিয়ে শুরু হয়েছে, অতএব এটা ক্যাপিটাল হবে। তো যে কোনো বাক্যের ফার্স্ট লেটার কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, যেমন বাংলাদেশ is a low-lying country, ফুল স্টপ। তারপর আমি আবার শুরু করলাম ইট দিয়ে, অতএব ফুল স্টপের পরে আবার নতুন বাক্য ইট দিয়ে শুরু হচ্ছে, অতএব ইটের আইটা ক্যাপিটাল হবে। ইট ইজ crisscrossed by hundreds of rivers. সো বাংলাদেশ ইজ আ লো লাইং কান্ট্রি, বাংলাদেশের বিটা ক্যাপিটাল দিয়ে শুরু হলো, আবার ফুল স্টপের পরে ইট দিয়ে শুরু হয়েছে, অতএব ইট দিয়ে শুরু হয়েছে, ইটা আইটা ক্যাপিটাল হয়ে গেল। ইট ইজ ক্রিস ক্রসড বাই হান্ড্রেডস অফ রিভার্স। তারপর লেখো 2 নম্বর পয়েন্ট, প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। এভরি প্রপার নাউন বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে প্রপার নাউন বাক্যের যেখানে বসুক তা কি হবে? ক্যাপিটাল হবে। সাপোজ শেক্সপিয়ার, প্রপার নাউন, এটা একটা নির্দিষ্ট নাম, ব্যক্তি বা স্থানের নাম বলতে প্রপার নাউন, এসটা ক্যাপিটাল। শেক্সপিয়ার রোড হ্যামলেট, হ্যামলেটের এসটা ক্যাপিটাল, শেক্সপিয়ারের এসটা ক্যাপিটাল। তাহলে প্রপার নাউন বাক্যের যেখানে বসুক তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। পরের পয়েন্ট, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন হয়, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন হয়, তাহলে ওই প্রপার নাউনের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। আবার বলছি, দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন হয়, তাহলে ওই প্রপার নাউনের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। ঠিক আছে, যেমন উইলিয়াম
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই দুইটা মিলে একটা প্রপার নাউন, অতএব এই দুইটা মিলে একটা প্রপার নাউন হয়েছে, অতএব ডব্লিউটা, উইলিয়ামের ডব্লিউটা ক্যাপিটাল হবে, ওয়ার্ডসওয়ার্থের ডব্লিউটা ক্যাপিটাল হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was a passionate adherent of the French Revolution. তাহলে ফ্রেঞ্চ রিভলিউশন সবটা মিলে একটা প্রপার নাউন, ফরাসি বিপ্লব সবটা মিলে একটা নাম, এখানে দুইটা ওয়ার্ড ফ্রান্স এন্ড রিভলিউশন, অতএব যেহেতু দুইটা মিলে একটা প্রপার নাউন, এখানে ফ্রান্সের এফটা ক্যাপিটাল হয়েছে, রিভলিউশনের আর ক্যাপিটাল হয়েছে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ফরাসি বিপ্লবের একজন একনিষ্ঠ সমর্থক, ভক্ত সমর্থক। He studied at Cambridge University. তাহলে দেখো ক্যামব্রিজ ইউনিভার্সিটি একটা প্রপার নাউন, তো এখানে দুইটা ওয়ার্ড, তার মধ্যে দুইটা ওয়ার্ড মিলে একটা প্রপার নাউন হয়েছে, অতএব ক্যামব্রিজের সিটা ক্যাপিটাল হয়েছে, ইউনিভার্সিটি ইউটা ক্যাপিটাল হয়েছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। পরের পয়েন্ট, কোন প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, আবার বলছি কোন প্রপার নাউনের মাঝে যদি কোনো প্রিপোজিশন বা কনজাংশন থাকে, কোন, আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঝাপসা দেখাচ্ছে স্যার। এটা কি সবাই ঝাপসা দেখছো? স্যার আমি তো ক্লিয়ারই দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ক্লিয়ার দেখতে পারলে তো একজন ক্লিয়ার দেখতে পারবো হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ক্লিয়ার দেখতে তাহলে যে ঝাপসা দেখছো তাহলে তোমার নেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আজকে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনি, কাজে লাগবে। হ্যাঁ, এবং এগুলো ছাড়া কোনো অবস্থাতে রিটেনে ভালো করতে পারবে না, আগে বলে রাখি, ঠিক আছে? হ্যাঁ, জুম করে কাছে নিয়ে দেখো। ওকে, তারপর আসে আবার বলছি, তাহলে কোনো প্রপার নাউনের মাঝে যদি কোনো প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, তাহলে ওই প্রিপোজিশন এবং কনজাংশন স্মল হবে। আবার বলছি, কোনো প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, তাহলে ওই প্রিপোজিশন এবং কনজাংশন স্মল লেটার হবে। যেমন দেখো, have you read Man and Superman? দেখছো, have you read Man and Superman? তাহলে ম্যান এন্ড সুপারম্যান, সুপারম্যানের এস ক্যাপিটাল, ম্যানের এম ক্যাপিটাল, এনটা স্মল, ঠিক আছে? A tale of
two cities. A Tale of Two Cities. এটা চার্লস ডিকেন্সের একটা উপন্যাস। দেখো ক্যাপিটাল 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 ক্যাপিটাল, কিন্তু অফটা প্রিপোজিশন এটা স্মল। is a novel by চার্লস ডিকেন্স। ক্যাপিটাল ক্যাপিটাল। তারপর লেখো কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ হয়। বলছি কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই প্যাটার্নে হয়, তাহলে এই ড্যাশে অবস্থিত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রত্যেকটি ওয়ার্ড, আর্টিকেল না, প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। তাহলে কোনো প্রপার নাউনের গঠন যদি দি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ হয়, তাহলে ওই ড্যাশে অবস্থিত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। ওকে, The Jew of Malta. The Jew of Malta. এটা ক্রিস্টোফার মার্লোর একটা প্লে। তাহলে এখানে এটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল। দেখো অফটা স্মল, ঠিক আছে, আর এই সবটা মিলে হচ্ছে একটা প্রপার নাউন। এটা একটা প্লে, নাটকের নাম দ্য জু অফ মাল্টা। দেখো কেপ অফ গুড হোপ। দেখো দ্য কেপ অফ গুড হোপ সবটা মিলে একটা প্রপার নাউন। উত্তমাশা অন্তরীপ সবটা মিলে একটা প্রপার নাউন। এই প্রপার নাউনের মধ্যে দিয়ের পরে এই ড্যাশের মধ্যে কেপটা সিটা ক্যাপিটাল, অফের পরে গুডটা শূন্যস্থানে পড়েছে, অতএব এটা ক্যাপিটাল। হোপ ড্যাশের মধ্যে পড়েছে, এসটা ক্যাপিটাল। দ্য কেপ অফ গুড হোপ, উত্তমাশা অন্তরীপ। He studied in the University of Dhaka. The University of Dhaka. তাহলে the University of Dhaka, তাহলে দেখো এক এক সময় ড্যাশের মধ্যে পড়ছে, এই ঢাকা ড্যাশের মধ্যে পড়ছে, অর্থাৎ ডি ক্যাপিটাল ইউ ক্যাপিটাল। দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে কোনো প্রপার নাউনের গঠন যদি ডি প্লাস ড্যাশ প্লাস অফ প্লাস ড্যাশ এই প্যাটার্নে হয়, তাহলে এই ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা বসবে সেটার ক্যাপিটাল, সেটা হবে ক্যাপিটাল। এটা এটা আরেকটা ড্যাশের মধ্যে যেটা বসবে সেটা ক্যাপিটাল হবে, ঠিক আছে। পরীক্ষা দিই, সময় তো আছে। দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে, এরকম অনেক নাম আছে। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা এটা ক্যাপিটাল, স্টেটস এস ক্যাপিটাল, ইউনাইটেড ইউ ক্যাপিটাল। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই সবটা মিলে একটা প্রপার নাউন। এই সবটা মিলে একটা প্রপার নাউন, অতএব এই সবটার মধ্যে ইউনাইটেডটা ড্যাশের মধ্যে পড়েছে, এইটা ক্যাপিটাল,
স্টেটস দেশের মধ্যে পড়েছে এস ক্যাপিটাল, আমেরিকা দেশের মধ্যে পড়েছে এ ক্যাপিটাল। আশা করছি বুঝতে পেরেছো। লেখো, কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল বা উপাধি থাকে, কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল বা উপাধি থাকে, ঠিক আছে, তাহলে না দুইটা ক্যাপিটাল হবে না, শূন্যস্থানের মধ্যে যেটা বসবে সেটা ক্যাপিটাল হবে, ড্যাশের মধ্যে যে ওয়ার্ডটা বসবে সেটা ক্যাপিটাল হবে, আর দুইটা ক্যাপিটাল হবে যদি বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসলে দুইটা ক্যাপিটাল হবে, কিন্তু ড্যাশের মধ্যে যেটা বসবে সেটা ক্যাপিটাল হবে, অন্যগুলো না। ওকে, ঠিক আছে। তাহলে কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে, তাহলে ওই টাইটেলের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। তাহলে টাইটেলের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। কোনো প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে, তাহলে ওই টাইটেলের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখো, শেখ হাসিনা হচ্ছে প্রপার নাউন, এস ক্যাপিটাল, এইচ ক্যাপিটাল। এবার শেখ হাসিনা ওনার টাইটেল হচ্ছেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার প্রপার নাউনের আগে বসছে, তাহলে প্রাইম মিনিস্টার হচ্ছে শেখ হাসিনা ওনার টাইটেল, অতএব পিটা ক্যাপিটাল, এম ক্যাপিটাল। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has said that said that preventing brain drain in this era of globalization is truly an uphill task. The Prime Minister Sheikh Hasina said that preventing brain drain in this era of globalization is truly an uphill task. তাহলে কি হচ্ছে, প্রপার নাউন হচ্ছে শেখ হাসিনা, তো ওনার আগে টাইটেল হচ্ছে প্রাইম মিনিস্টার, অতএব ক্যাপিটাল ক্যাপিটাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিশ্বায়নের এই যুগে মেধা পাচার রোধ করা সত্যি একটি কঠিন কাজ, দুরূহ কাজ। प्रेसिडेंट जो बाइडेन, तो जो बाइडेन একজন প্রেসিডেন্ট, বি ক্যাপিটাল, জে ক্যাপিটাল, আর প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেনের টাইটেল, অতএব প্রেসিডেন্টের পিটা ক্যাপিটাল। ঠিক আছে,
ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু মুজিবুর রহমান তাহলে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে এস ক্যাপিটাল, এম ক্যাপিটাল, আর ক্যাপিটাল, বঙ্গবন্ধুর বি ক্যাপিটাল, আর ফাদার অফ দ্য নেশন, তাহলে ফাদার শূন্যস্থান ফাদার, এফটা ক্যাপিটাল, অফটা প্রিপোজিশন, এটা স্মল, এনটা ক্যাপিটাল, দুইটা কিন্তু ওয়ার্ড না, তাহলে এনটা নেশনটা ওয়ার্ড, তাহলে এটা ক্যাপিটাল, তাহলে ফাদারের এফটা ক্যাপিটাল হয়ে গেল, এটা এই সবটা মিলে টাইটেল, তো টাইটেলের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড ক্যাপিটাল হবে, তাহলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনটা স্মল লেটার হবে, আগে বলেছি, তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে দুইটা ওয়ার্ড না, এটা হচ্ছে এনটা নেশনটা ওয়ার্ড, এই কারণে এটা ক্যাপিটাল, এফটা ক্যাপিটাল, তাহলে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার টাইটেল হচ্ছে বঙ্গবন্ধু, ওনার টাইটেল হচ্ছে ফাদার অফ দ্য নেশন। অতএব আমরা প্রপার নাউনের আগে যদি কোনো টাইটেল থাকে তাহলে ওই টাইটেলের গুলা কি হবে, ক্যাপিটাল হবে। হ্যাঁ, এবার লেখো লেখো প্রপার অ্যাডজেক্টিভ বাক্যের যেখানেই বসুক, প্রপার অ্যাডজেক্টিভ বাক্যের যেখানেই বসুক উহা ক্যাপিটাল হবে। প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা হয় তাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমেরিকা থেকে আমেরিকান, ইউরোপ থেকে ইউরোপিয়ান, ঠিক আছে, হ্যাঁ, ভিক্টোরিয়া থেকে ভিক্টোরিয়ান, শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ারিয়ান, তাহলে চায়না থেকে চাইনিজ, জাপান থেকে জাপানিজ, ঠিক আছে। হ্যাঁ, অনারেবল প্রাইম মিনিস্টার, দা অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাহলে এখানে অনারেবলের এসটা ক্যাপিটাল হবে, প্রাইম মিনিস্টারের পিটা ক্যাপিটাল হবে, এমটা ক্যাপিটাল হবে, শেখ হাসিনা এটা হবে। কিন্তু শেখ হাসিনা ইজ আওয়ার প্রাইম মিনিস্টার, তখন আবার প্রাইম মিনিস্টারের ক্যাপিটাল হবে না, এটা প্রপার নাউনের আগে বসলে ক্যাপিটাল হবে। অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তাহলে অনারেবলের এসটা ক্যাপিটাল হবে, প্রাইম মিনিস্টারের পিটা ক্যাপিটাল হবে, এমটা ক্যাপিটাল হবে। প্রপার নাউনের আগে যেটাই বসক, প্রপার নাউনের আগে টাইটেল বসলে ওই টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ বাক্যের যেখানেই বসুক সেটা কি হবে, ক্যাপিটাল হবে। যেমন ডু ইউ কেয়ার ফর, এই যে চাইনিজ ফুড, তো চাইনিজের সিটা ক্যাপিটাল, কারণ এটা প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে। It is a Shakespearean sonnet, Shakespearean, এবার লেখো যে কোনো অ্যাব্রিভিয়েশনের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি লেটার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যে কোনো অ্যাব্রিভিয়েশনের অন্তর্গত প্রত্যেকটি লেটার ক্যাপিটাল হবে। যে কোনো অ্যাব্রিভিয়েশনের অন্তর্গত প্রত্যেকটি লেটার ক্যাপিটাল হবে। ব্রিক্স, ক্যাপিটাল 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 ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে ব্রিক্স ক্যাপিটাল,
ASEAN, capital. WTO, capital. WMO, World Meteorological Organization, capital. MRT, Mass Rapid Transport. ACNAC, ACNAC. PhD, ডক্টর অফ ফিলোসফি। এখানে পিএইচ মানে ফিলোসফি, তাহলে পিএইচ মানে ফিলোসফির মধ্যে এই পি আর এস মিলে একটা শব্দ, এই কারণে পিটা ক্যাপিটাল, ডিটা ক্যাপিটাল। যেমন BSc, তাহলে ব্যাচেলর অফ সায়েন্স, SC মানে সায়েন্স, তাহলে এস আর সিমিলার হচ্ছে সায়েন্স, তাহলে SC এর মধ্যে এসটা ক্যাপিটাল হবে। সায়েন্স একটা ওয়ার্ড, ব্যাচেলর একটা ওয়ার্ড। আর ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফি, ডক্টর একটা ওয়ার্ড, ফিলোসফি একটা ওয়ার্ড, তাহলে পিএইচ মিলে হচ্ছে পি আর এইচ মিলে হচ্ছে ফিলোসফি, তো এই কারণে পিটা ক্যাপিটাল। অনারেবল প্রাইম মিনিস্টার, এখানে প্রাইম মিনিস্টার অনারেবল, তাহলে এখানে প্রাইম মিনিস্টার আগে অনারেবল বসছে, তাহলে অনারেবল একটা টাইটেল হয়ে গেছে। হ্যাঁ, ওকে, লেখো এককভাবে আই যেখানে বসুক ওয়া ক্যাপিটাল হবে। এককভাবে আই যেখানে বসুক ওয়া ক্যাপিটাল হবে। আই এম, হু আই এম, তাহলে আই ক্যাপিটাল, আই ক্যাপিটাল। তাহলে আই বাক্যের এককভাবে যেখানে বসুক আইটা কি হবে? ক্যাপিটাল হবে। তাহলে আই যেখানে বসুক উহা কি হবে? ক্যাপিটাল হবে। হ্যাঁ, তাহলে যে কোনো বাক্যের শুরুতে আই যদি এককভাবে থাকে আইটা সবসময় ক্যাপিটাল হবে। আমরা অনেকে লিখি আই এম, অনেকে লেখার সময় এইভাবে লেখে আই এম, হু আই এম, এইভাবে লেখে, এটা ভুল। আইটা এইভাবে লিখলে ভুল হবে, তো আইটা এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এককভাবে আই যেখানে বসুক উহা ক্যাপিটাল হবে। আমরা আশা করছি ক্যাপিটালাইজেশনের বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা শিখব ইউজ অফ কমা। পাংচুয়েশন মার্কের মধ্যে ইউজ অফ কমা, কমার ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কমার ব্যবহারটা শিখব। তো লেখো যে কোনো বাক্যের শুরুতে কোনো ওপেনার থাকলে ওই ওপেনারের পরে একটি কমা বসবে।
যে কোনো বাক্যের শুরুতে ওপেনার থাকলে ওই ওপেনারের পরে কমা বসবে। ওপেনার সবসময় বাক্যের শুরুতে বসে। পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসেবে বসে। পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসেবে বসে। পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসেবে বসে। নাম্বার 1, অ্যালয় যুক্ত অ্যাডভার্ব। কোনো অ্যাডজেক্টিভের পরে অ্যালয় যোগ করলে এটা অ্যাডভার্ব হয়। আর অ্যালয় যুক্ত অ্যাডভার্ব যখন বাক্যের শুরুতে বসে তারপর একটা কমা দিয়ে সাবজেক্ট ভার্বকে লিখতে হয়। ঠিক আছে, যেমন specifically there are two two aspects in the amendment. Specifically, there are two aspects in the amendment that are worrying. So specifically, adjective specifically অথবা এটা অ্যালয় যুক্ত অ্যাডভার্ব, তাহলে বাক্যের শুরুতে বসে। তাহলে অ্যালয় যুক্ত অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে তাহলে এটাকে বলা হয় ওপেনার। তাহলে এই অ্যালয় যুক্ত অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে তারপরে কমা দিয়ে তারপরে বাকি অংশ লিখতে হয়। তাহলে স্পেসিফিকলি দেয়ার আর টু অ্যাসপেক্টস ইন দ্য অ্যামেন্ডমেন্ট দ্যাট আর ওয়ারিং। সুনির্দিষ্টভাবে এই সংশোধনীতে দুইটা বিষয় রয়েছে যেগুলো খুবই দুশ্চিন্তাজনক, উদ্বেগজনক। Prepositional phrase বাক্যে ওপেনার হয়। প্রিপোজিশনাল ফ্রেজ যখন বাক্যে অ্যাডভার্বের কাজ করে তখন এটা ওপেনার হয়। ওপেনার গুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্বের কাজ করে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে তখন এটা ওপেনার হয়। তাহলে প্রিপোজিশন ফ্রেজ চিনবা কিভাবে? বলো, যে কোনো ফ্রেজের শুরুতে একটা প্রিপোজিশন থাকলে তাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন আফটার 40, তাহলে আফটার 40, তাহলে 40 তার আগে আফটার, এটা একটা প্রিপোজিশন। তাহলে আফটার 40, তাহলে প্রিপোজিশন ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আফটার দিয়ে শুরু হয়েছে। অতএব আফটার 40, man become naughty। তাহলে আফটার 40 man become naughty। অতএব
এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, তারপর একটা কমা দিয়ে তারপর সাবজেক্ট ভার্ব বাকিটা লিখলাম। কমার পরে সবসময় স্মল লেটার, কমার পরে স্মল লেটার, কমার পরে স্মল লেটার। তাহলে আফটার 40 men become naughty. ইন দ্য জিম, ইন দ্য জিমের শুরুতে ইন প্রিপোজিশন, তাহলে ইন দ্য জিম এটা প্রিপোজিশনাল ফ্রেজ। পিপল, people were rubber soled shows. তাহলে ইন দ্য জিম কোথায়? জিমনেশিয়ামে। তাহলে ইন দ্য জিম এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন বাক্যের শুরুতে বসে তখন এটা ওপেনার হয়, তখন প্রিপোজিশনাল ফ্রেজের পরে কমা দিয়ে তারপরে সাবজেক্ট বাকিটুকু লিখতে হয়। তাহলে ইন দ্য জিম পিপল ওয়্যার রাবার সোল্ড শোস, এগুলোকে স্ট্যান্ডার্ড বাক্য বলা হয়। যদি কোনো বাক্যের শুরুতে ওপেনার ইউজ করতে পারো তাহলে বাক্যটাকে স্মার্ট বাক্য হিসেবে ধরা হয়, মানে স্ট্যান্ডার্ড বাক্য হিসেবে ধরা হয়। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্ব হিসাবে ওপেনার হয়। ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়। ইনফিনিটিভ ফ্রেজ কি দিয়ে শুরু হয়? টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়। হ্যাঁ, টু টু স্টপ leakage of question papers, comma to stop leakage of question papers, টু প্লাস ভার্ব দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ শুরু হয়। তাহলে টু স্টপ লিকেজ অফ কোশ্চেন পেপারস, প্রশ্নপত্র ফাঁস রোধ করতে, তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ টু দিয়ে টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে, অতএব তারপরে কমা দিয়ে আমরা পরের সাবজেক্ট বাকিটুকু লিখবো। টু স্টপ লিকেজ অফ কোশ্চেন পেপারস the authority must crack down on the must crack down on the culprits. তাহলে টু স্টপ লিকেজ কোশ্চেন অফ টু স্টপ লিকেজ অফ কোশ্চেন পেপারস, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ টু দিয়ে শুরু হয়েছে, অতএব ইনফিনিটিভ ফ্রেজ যখন ওপেনার হয় তারপর একটা কমা দিয়ে তারপর বাকিটুকু লিখতে হয়। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হয়। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডভার্ব হিসেবে বাক্যে ওপেনারের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল যেমন যেমন using a thick towel, she dried her hair. তাহলে ইউজিং আ থিক টাওয়েল কিভাবে বলো? একটা ভারী তোয়ালে ব্যবহার করে। she dried her hair, সে তার চুল শুকালো। তাহলে ইউজিং আ থিক টাওয়েল প্রেজেন্ট পার্টিসিপল, তারপর কমা, তারপর সাবজেক্ট ভার্ব। তো এটা একটা ওপেনার। তাহলে ইউজিং আ থিক টাওয়েল।
আবার পাস্ট পার্টিসিপল ওপেনার হয়, পাস্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হয়। তাহলে পাস্ট পার্টিসিপল যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপর একটা কমা বসবে, পাস্ট পার্টিসিপল যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপর একটা কমা বসবে। যেমন যেমন tired from a long day of hard work, কমা। তাহলে টায়ার্ড ফ্রম এ লং ডে অফ হার্ড ওয়ার্ক, শুরুতে টায়ার্ড পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট পার্টিসিপল বাক্যের শুরুতে বসলে তারপর কমা দিয়ে তারপর সাবজেক্ট। তাহলে টায়ার্ড ফ্রম এ লং ডে অফ হার্ড ওয়ার্ক, he flopped down on the sofa and took some shutdown. তাহলে tired from a long day of hard work, comma, he flopped down on the sofa and took some and took some shutdown. তাহলে টায়ার্ড এটা পাস্ট পার্টিসিপল, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের শুরুতে বসলে তারপরে কমা দিয়ে সাবজেক্ট লিখতে হয়। তাহলে পাস্ট পার্টিসিপল বাক্যের শুরুতে বসলে তারপরে কমা দিয়ে বাক্যে সাবজেক্ট লিখতে হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যালয় যুক্ত অ্যাডভার্ব, এই পাঁচটার যে কোনো একটা বাক্যের শুরুতে বসলে এদের পরে কমা দিয়ে তারপরে সাবজেক্ট ভার বাকিটুকু লিখতে হয়। ঠিক আছে? তাহলে আমরা ওপেনার, যে কোনো বাক্যের শুরুতে যদি ওপেনার থাকে তাহলে ওই ওপেনারের পরে অবশ্যই একটি কমা দিতে হবে। আর তুমি যদি ওপেনার ইউজ করে বাক্য লিখতে পারো ওই বাক্যটাকে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ইংলিশ বলে ধরা হয়, ইংরেজি বাক্য হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে? তাহলে ওপেনার ইউজ করে বাক্য লেখার চেষ্টা করতে হবে। তাহলে বাংলা থেকে যখন ইংরেজি অনুবাদ করছো তাহলে বাংলা বাক্যের শুরুতে যদি ওপেনার থাকে, মানে ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল, এই ধরনের কোনো ক্লোজ যদি বাংলা বাক্যের শুরুতে থাকে তাহলে ওই অংশটুকুর ইংরেজিটা আগে করে ফেলবে, তারপরে পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বাকিটুকু ইংরেজি করবে। এরপরে আসি অ্যাপোজিটিভ ফ্রেজ। লেখো অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার, ইউজ অফ কমা ইন অ্যাপোজিটিভ ফ্রেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একটু ফোর্স আনমিউট করেন, মানে কারো হচ্ছে এটা আনমিউট আছে, শব্দ হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শব্দ হচ্ছে কার? আনমিউট করা আছে কোন একজনের, তাকে বারবার বলার পরে মুস্তাকিনা তারিন নামে একজন মুস্তাকিনা আছো? মুস্তাকিনা তুমি একটু আনমিউট করো, আনমিউট করা আছে বোধহয় না? স্যার ওনার আনমিউট ছিল, এখন মিউট হইছে, এখন মিউট হইছে। ঠিক আছে, ঠিক আছে তো না? জি স্যার, এখন ঠিক আছে। ওকে ওকে, তাহলে তোমরা এই যে রেকর্ড ক্লাস দেওয়ার কারণে এই দেখো সমস্যাটা হচ্ছে কোথায়। আমরা আগে রেকর্ড ক্লাস দেই নাই, সবাই সরাসরি ক্লাসগুলো সরাসরি করেছে, সরাসরি কথা শুনেছে, যার ফলে কি হয়েছে তারা অনেক বেশি লাভবান হয়েছে। আর এখন রেকর্ড ক্লাস দেওয়ার ফলে তোমাদের অনেকে কি হচ্ছে, মানে ভাবতেছে রেকর্ড ক্লাস তো আছেই, পরে করব, সমস্যা নেই, পরে দেখে নেব। এই যে মনে করো এই বিষয়টার কারণে তুমি কিন্তু অনেক কিছু থেকে হেরে গেছো। ঠিক আছে? আলটিমেটলি অনলাইনে তোমার এই যে নেগেটিভ বিষয় হচ্ছে এটাই, যে তুমি রেকর্ড ক্লাসের আছে, তুমি এই জন্য সরাসরি কথা না শুনে মনে করছো অনেকে যে বসে আছি তো পরে শুনবো, তাই না? তো এই পরে শুনতে গিয়ে দেখা যাবে আসলে আসল জিনিসটা আর পাবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। তো এই রেকর্ড ক্লাস এই কারণে আসলে দিতে চাই না। হ্যাঁ, তো যাক, যেটা বলছিলাম, তোমাদের মধ্যে আরেকটা কথা এখানে বলে রাখি,
তোমাদের এখানে অনেকে আমার কাছে রিপোর্ট আছে আমরা যেই নাম্বারটা দিয়েছি বিকাশ নাম্বার 541 লাস্টে আমাদের বিকাশ পেমেন্ট, আমরা কিন্তু বিকাশ পেমেন্ট সেন্ড মানি করলে হবে না, নগদে টাকা পাঠালে হবে না, কিংবা তোমার অন্য কোনো মাধ্যমে টাকা পাঠালে হবে না। তাহলে এখানে বিকাশ পেমেন্ট ছাড়া 541 নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি কেউ টাকা পাঠিয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে, কারণ এই নাম্বারগুলো অলরেডি আইডেন্টিফাই করা হয়ে গেছে। তাহলে এই নাম্বারগুলোতে যদি ইয়ে হয়ে থাকে তা যোগাযোগ না করলে অতি অবশ্যই কিন্তু তোমার ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে তোমাদের মধ্যে যারা আছে এটা যেন অতি অবশ্যই এটা খুব গুরুত্ব সহকারে এটা খেয়াল করে। এখানে যারা আছে আর কি, এখন যেহেতু উপস্থিত নাই সবাই, তারপর এটা আমি বলে রাখলাম, যদি এরকম হয় তাহলে কিন্তু বড় ধরনের ইয়ে হয়ে যাবে, এটা একটা পানিশমেন্ট হবে। না না, তবে এই টপিক কোনো বই নাই। হ্যাঁ, আমি যেটা বলছি এই টপিক কোনো বই নাই। তুমি ওপেনারের নাম শুনছো? ওকে, তাহলে আমরা ইউজ অফ অ্যাপোস্ট্রফি ইন অ্যাপোজিটিভ ফ্রেজ, সরি ইউজ অফ কমা ইন অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? স্যার কেস ইন অ্যাপোজিশন বললেন যে স্যার? হ্যাঁ, অ্যাপোজিটিভ ফ্রেজ অর কেস ইন অ্যাপোজিশন অলমোস্ট সেম কথা। আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ নামে নাম করব। লেখো অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? ওপেনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওপেনার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যদি এটা না বুঝে থাকো অবশ্যই এটা বুঝে নিতে হবে, কারণ এই 5টা বিষয় যদি মাথায় না নিতে পারো তাহলে ইংরেজি যতই ট্রান্সলেশন করো বাক্য স্ট্যান্ডার্ড বাক্য হবে না। ঠিক আছে, ট্রান্সলেশন তুমি যতই সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে মিলিয়ে লেখো এটা দিয়ে তুমি বেশি নাম্বার পাবে না। ঠিক আছে, তুমি ওপেনার এই অ্যাপোজিটিভ ফ্রেজ কমা এই ক্যাপিটালাইজেশন এগুলো তুমি ট্রান্সলেশনের সময় ইউজ না করতে পারো তাইলে তোমার নাম্বার 50% বেশি উঠবে না। তুমি 25-এর মধ্যে 12-13 বেশি পাবে না, সর্বোচ্চ 12-13 এরকম পাবে। আর এই ওপেনার ইউজ করে অ্যাপোজিটিভ, ক্যাপিটালাইজেশন, অ্যাপোস্ট্রফি, কমা এগুলো ঠিক মতো ব্যবহার করতে পারলে তোমার নাম্বারটা 25-এর মধ্যে 18-19 হয়ে যাবে। হ্যাঁ, আরো বেশি হয়ে যেতে পারে, এমন হতে পারে 20-22 হয়ে যেতে পারে যারা একটু ভালো ছাত্র। হ্যাঁ, যদি এগুলো মেনটেন করো। ঠিক আছে, আমরা তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা নিয়ে আলোচনা করি। অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? লেখো একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোন নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে ওই গ্রুপ অফ ওয়ার্ডস কে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। আবার বলছি, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোন নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে ওই গ্রুপ অফ ওয়ার্ডস কে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। যেমন আমি যদি বলি যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এখন সুন্দরবন সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিলাম কোনটা? যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে এই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এই কথাটা সুন্দরবন সম্পর্কে অতিরিক্ত তথ্য। অতএব পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এটা হচ্ছে সুন্দরবনের অ্যাপোজিটিভ ফ্রেজ। ঠিক আছে, যদি বলে যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া রংপুর জেলার পায়রামন্দ গ্রামে জন্মগ্রহণ করেন, তাহলে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া, এখানে বেগম রুকিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, উনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। অতএব মুসলিম নারী জাগরণের অগ্রদূত এটা হচ্ছে বেগম রুকিয়ার অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ কোথায় বসে? লেখো অ্যাপোজিটিভ
লেখো অ্যাপোজিটিভ ফ্রেজ, ফ্রেজ নাউনের আগে বসলে তারপরে একটি কমা। লেখো অ্যাপোজিটিভ ফ্রেজ যদি নাউনের আগে বসে তাহলে তারপরে একটি কমা বসবে। আবার লেখো অ্যাপোজিটিভ ফ্রেজ যদি নাউনের আগে বসে তাহলে তারপরে একটি কমা বসবে। নাউন এবং ভার্বের মাঝে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুটি কমা বসবে। নাউন এবং ভার্বের মাঝে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুটি কমা বসবে। নাউনের পরে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটি কমা বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? সূত্রটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ প্লাস কমা প্লাস নাউন। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ যদি নাউনের আগে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের পরে একটা কমা, আর অ্যাপোজিটিভ ফ্রেজ যদি নাউন এবং ভার্বের মাঝে যদি অ্যাপোজিটিভ ফ্রেজ বসে লক্ষ্য করো, তাহলে নাউন এবং ভার্বের মাঝে যদি অ্যাপোজিটিভ ফ্রেজ বসে তাহলে অ্যাপোজিটিভের আগে একটা কমা, অ্যাপোজিটিভের পরে একটা কমা বসবে। আর অ্যাপোজিটিভ যদি নাউনের পরে বসে তাহলে অ্যাপোজিটিভের আগে একটি কমা বসবে। দেখো অ্যাপোজিটিভ যদি নাউনের আগে বসে তাহলে অ্যাপোজিটিভের আগে একটি কমা বসবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেই। যেমন দেখো মাই স্টুডেন্ট, মারিয়া, মাই স্টুডেন্ট মারিয়া ইজ অন লিভ। তাহলে এই মারিয়া সম্পর্কে মাই স্টুডেন্ট, এটা মারিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, অতএব মাই স্টুডেন্টের পরে কমা তারপরে মারিয়া বাকিটুকু লেখা হয়েছে। আবার যদি বলে যে মারিয়া নাউন কমা মাই স্টুডেন্ট কমা ইজ অন লিভ। তাহলে ইজ হচ্ছে ভার্ব, তাহলে মারিয়া হচ্ছে নাউন, তাহলে নাউন এবং ভার্বের মাঝখানে মাই স্টুডেন্ট এটা হচ্ছে মারিয়ার অ্যাপোজিটিভ, অতএব দুই পাশে দুইটা কমা বসছে। আবার যদি বলে যে দিস ইজ মারিয়া কমা মাই স্টুডেন্ট, তাহলে মারিয়া নাউনের পরে অ্যাপোজিটিভ, অতএব অ্যাপোজিটিভ যদি নাউনের পরে বসে তাহলে তার আগে একটি কমা। তো দিস ইজ মারিয়া মাই স্টুডেন্ট। বাংলা বাক্য পরে তোমাকে বুঝতে হবে যে নাউনটা সম্পর্কে যে ওয়ার্ডটা অতিরিক্ত তথ্য দিচ্ছে সেটাই অ্যাপোজিটিভ। এই যে বলা হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়া রংপুরে জন্মগ্রহণ করে, মনে করো রংপুরে জন্মগ্রহণ করে, এখন কোনটা সম্পর্কে মুসলিম নারী জাগরণের অগ্রদূত এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? এই কথাটা কার সম্পর্কে বলা হচ্ছে? বেগম রুকিয়ার সম্পর্কে বলা হচ্ছে, তাই না? অতএব বেগম রুকিয়ার অ্যাপোজিটিভ হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তাহলে অ্যাপোজিটিভটা যাকে নির্দেশ করবে উহা তার পাশেই বসবে। তাহলে অ্যাপোজিটিভ যাকে নির্দেশ করে উহা তার পাশে বসবে।
জন্মগ্রহণ করে এটা তো ভার্ব, জন্মগ্রহণ করেন এটা তো ভার্ব, ঠিক আছে। মাই এবং স্টুডেন্ট মিলে হচ্ছে অ্যাপোজিটিভ। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে সেকেন্ড এক্সাম্পলটাই আপনি মাই লিখছে, মাই স্টুডেন্ট, ওই মাইটা কি ক্যাপিটাল লেটার হবে নাকি না না, স্মল মাইটা লেটার হবে? ক্যাপিটাল হবে কেন? স্মল লেটার হবে। মাই স্টুডেন্টের এমটা স্মল লেটার হবে, স্মল লেটার। এটা তো আর টাইটেল না। মাই স্টুডেন্ট এটা তো আর মারিয়ার টাইটেল না, অ্যাপোজিটিভ, অতিরিক্ত তথ্য। টাইটেল হচ্ছে যেমন ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে টাইটেল। আমি মিলনকে বললাম মুরগি মিলন, তো মিলনের আগে মুরগি, এটা হচ্ছে মুরগি মিলনের টাইটেল। ঠিক আছে। যেমন যেমন দেখো, মনে করো কক্সবাজার, কক্সবাজার একটা জায়গার নাম। তাহলে কক্সবাজার সম্পর্কে আমি একটা অ্যাপোজিটিভ অতিরিক্ত তথ্য দিচ্ছি কি, কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো, কক্সবাজার সম্পর্কে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত। এই কথাটা কক্সবাজার সম্পর্কে আমি একটা অতিরিক্ত তথ্য দিলাম। এই কথাটা না বললেও চলতো, কক্সবাজারে যথেষ্ট। বাট কক্সবাজার সম্পর্কে আমি কি বললাম, কক্সবাজার হুইচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কক্সবাজার, তাহলে এই কমা, তারপরে এরপরে কমা, তারপরে কি দিলাম, একটা ভার্ব। তাহলে ইজ, মনে করো ইজ ভিজিটেড, তাহলে ইজ এটা একটা ভার্ব। তাহলে কক্সবাজার এবং ইজ এর মাঝখানে অ্যাপোজিটিভ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অতএব দুইটা কমা দিলাম। ভিজিটেড বাই hundreds of thousands of tourists every year. তাহলে কক্সবাজার the longest sea beach in the world is visited by hundreds of thousands of tourists every year. বলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতি বছর শত শত হাজার হাজার পর্যটক বেড়াতে যায়। বুঝতে পারছো কি? হ্যাঁ, বুঝতে পারছো? এখন এইটাকে তুমি কয়েকভাবে লিখতে পারবা। হ্যাঁ, এখন দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে তুমি চাইলে সূত্র অনুযায়ী লিখতে পারো, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কমা কক্সবাজার ইজ ভিজিটেড বাই হান্ড্রেডস অফ টুরিস্ট এভরি ইয়ার। অথবা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টুরিস্ট visit কক্সবাজার, কমা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এভরি ইয়ার। তুমি এইভাবে লিখতে পারো। হ্যাঁ, ওকে। Use of comma in compound sentence. কম্পাউন্ড সেন্টেন্সে কমার ব্যবহার, কম্পাউন্ড সেন্টেন্সে কমার ব্যবহার। তো লেখো, কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে চিনবা? তো লেখো দুই বা তার বেশি মেইন ক্লজ। লেখো দুই বা তার বেশি
মেইন ক্লজ যখন ফ্যান বয়েস দ্বারা, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন ফ্যান বয়েস দ্বারা অথবা ট্রানজিশন দ্বারা অথবা সেমিকোলন দ্বারা যুক্ত হয়, তখন ওই বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলছি, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন কোনো একটি ফ্যান বয়েস দ্বারা অথবা ট্রানজিশন দ্বারা অথবা সেমিকোলন দ্বারা যুক্ত হয়, তখন ওই বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা ফ্যান বয়েস বলতে কি বুঝি? তো লক্ষ্য করো, ফ্যান বয়েস, এখানে আমরা ফ্যান বয়েস শব্দটা উল্লেখ করেছি। তাহলে ফ্যান বয়েস, আমরা ফ্যান বয়েস জিনিসটা কি? তাহলে ফ্যান বয়েসের এফ মানে হচ্ছে ফর, ফ্যান বয়েসের এফ মানে ফর, এ মানে এন, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর অথবা অর এলস, অর এলস অথবা শুধু এলস। আবার বলছি, ও মানে অর অথবা অর এলস অথবা এলস, ওয়াই মানে ইয়েট, বলে এস মানে সো। এই সবগুলোকে সংক্ষেপে বলা হয় ফ্যান বয়েস। ফ্যান বয়েস এক প্রকার কোঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েস এক প্রকার কোঅর্ডিনেট কনজাংশন। বলো, ফ্যান বয়েসের এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে নর, বি মানে বাট কিন্তু, ও মানে অর অথবা অর এলস অথবা শুধু এলস, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। ঠিক আছে? এটা আমার প্রিমিয়ার গ্রামার বইয়ের ক্লজ টপিকে বিস্তারিতভাবে দেওয়া আছে এগুলো। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, ফ্যান বয়েস দ্বারা যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, তাহলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, তাহলে ফ্যান বয়েস দ্বারা যদি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, তাহলে স্ট্রাকচারটা কি হবে? তাহলে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, সাবজেক্ট ভার অবজেক্ট। একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট, তারপরে এক্সটেনশন মানে অ্যাডভার্ব, প্লাস দেখো কমা প্লাস ফ্যান বয়েস প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে ফ্যান বয়েস দ্বারা যদি দুটি মেইন ক্লজ যুক্ত হয়, তাহলে ওই বাক্যটিকে বলা হয়, ওই পুরো বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুইটা মেইন ক্লজ থাকবে, দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আর এই প্রিন্সিপাল ক্লজ, এই দুইটা প্রিন্সিপাল ক্লজ বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ যখন ফ্যান বয়েস দ্বারা যুক্ত হয়, তখন ওই প্রিন্সিপাল ক্লজগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। দেখো, ফ্যান বয়েস দ্বারা যখন দুই বা তার বেশি মেইন ক্লজ যুক্ত হয়, তখন ফ্যান বয়েজের পূর্ববর্তী এবং ফ্যান বয়েজের পরবর্তী প্রত্যেকটা মেইন ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। প্রত্যেকটি মেইন ক্লজকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আর দুই বা তার বেশি মেইন ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ যদি ফ্যান বয়েস দ্বারা যুক্ত হয়, তখন ওই বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে, ফ্যান বয়েজের আগে কখন কমা বসে? তো লেখো, ফ্যান বয়েজের পরে, ফ্যান বয়েজের আগে কখন কমা বসে? ফ্যান বয়েজের, লেখো, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট ভার্ব উল্লেখ করা থাকে, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট ভার্ব উল্লেখ করা থাকে, তাহলে ফ্যান বয়েজের আগে একটি কমা বসবে। আবার বলছি, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট ভার্ব উল্লেখ করা থাকে, তাহলে ফ্যান বয়েজের আগে একটি কমা বসবে। আর ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট কিংবা ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব উভয় যদি উজ্জ্ব থাকে, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে
কিংবা ভার্ব উজ্জ্ব থাকে কিংবা সাবজেক্ট ভার্ব উভয় উজ্জ্ব থাকে, তাহলে ফ্যান বয়েজের আগে কমা বসবে না। আবার বলছি, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট ভার্ব উল্লেখ করা থাকে তাহলে ফ্যান বয়েজের আগে কমা বসবে, আর ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে কিংবা ভার্ব উজ্জ্ব থাকে কিংবা সাবজেক্ট ভার্ব উভয় উজ্জ্ব থাকে, তাহলে ফ্যান বয়েজের আগে কমা বসবে না। তাহলে উজ্জ্ব থাকবে কখন? তাহলে ফ্যান বয়েজের পরে সাবজেক্ট কিংবা সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে কখন? তাহলে ফ্যান বয়েজের পরে সাবজেক্ট উজ্জ্ব থাকবে যদি আগের সাবজেক্ট, ফ্যান বয়েজের পূর্ববর্তী সাবজেক্ট আর পরবর্তী সাবজেক্ট যদি সেম সাবজেক্ট হয় তাহলে ফ্যান বয়েজের পরে সাবজেক্টটা উজ্জ্ব রাখা যাবে, আর যদি সেম ভার্ব হয় তাহলে সেম ভার্বটাকে উজ্জ্ব রাখা যাবে। ঠিক আছে? আর যদি তুমি উজ্জ্ব রাখতে না চাও, উল্লেখ করতে চাও, তাহলে কমাটা দিবে। যেমন মনে করো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। দেখো বাট, ফ্যান বয়েজের বাট, অতএব হি ইজ পুয়ার এটা একটা মেইন ক্লজ, বাট হি ইজ অনেস্ট এটা একটা মেইন ক্লজ। তাহলে দেখো বাটের পরে হি ইজ সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব উল্লেখ করা আছে, অতএব এখানে একটা কমা দিবা। এখন যদি আমি এই সাবজেক্ট ভার্বটা উজ্জ্ব রাখি তাহলে হি ইজ সেম। যদি আমি এটা উজ্জ্ব রাখি তাহলে দেখো হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখো বাটের পরে হি ইজটা উজ্জ্ব আছে, হি ইজটা উজ্জ্ব আছে, অতএব কমা লাগবে না। তাহলে দুইটা বাক্যই কারেক্ট। হি ইজ পুয়ার বাট অনেস্ট, কারেক্ট। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, কারেক্ট। যদি বলে যে ডু অর ডাই, দেখো অরের পরে দেখো এখানে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে নাই, তাহলে এখানে কমা লাগবে না। কিন্তু আমি যদি বলছি ডু কমা অর, আমি যদি লিখি ইউ উইল ডাই, দেখো ডু এর পরে অরের পরে দেখো ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে অরের পরে অর হচ্ছে ফ্যান বয়েস, তাহলে অরের পরে সাবজেক্ট আছে, অতএব কমাটা লাগবে। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে এরকম অনেক বাক্য আমরা লিখতে পারি। যেমন আমরা যদি কমা উজ্জ্ব রাখতে চাই, যেমন দেখো দ্য পুয়ার দ্য রিচ, যেমন দেখো দ্য রিচ আর গেটিং রিচার, the rich are getting richer and the poor দেখো poorer, এখানে এন্ড আছে, তাহলে এন্ডের আগে দা রিচ হচ্ছে সাবজেক্ট আর গেটিং এটা হচ্ছে ভার, তাহলে এখানে এন্ডের পরে দা পুয়ার এটা হচ্ছে সাবজেক্ট। দেখো দা পুয়ারের পরে এখানে উজ্জ্ব আছে কি আর গেটিং, তাহলে আর গেটিং, এখানে আর গেটিং উজ্জ্ব আছে, তাহলে আর গেটিংটা এখানে লিখলাম না, এখানে দা পুয়ারের পরে আর গেটিংটা লিখি নাই, কারণ এখানে আর গেটিং সেম। তাহলে ফ্যান বয়েজের আগে যদি সেম ভার্ব থাকে, সেম ভার্ব, তাহলে সেম ভার্বটা না লিখলেও চলে, সেম সাবজেক্টটা না লিখলেও চলে। দা রিচ একটা সাবজেক্ট, দা পুয়ার একটা সাবজেক্ট, তাহলে ভিন্ন সাবজেক্ট লিখতে হয়েছে, কিন্তু আর গেটিং আর এখানে আর গেটিং দুইবার লিখলাম না, তাহলে দা রিচ আর গেটিং রিচার এন্ড দা পুয়ার পুয়ারার, তাহলে এন্ড দা পুয়ার পুয়ারার মানে কি এন্ড দা পুয়ার আর গেটিং পুয়ারার। তাহলে আমি যেহেতু এখানে দা পুয়ারের পরে আর গেটিংটা উজ্জ্ব রাখছি এই কারণে কমাটা দিলাম না, কিন্তু এখানে যদি আমি আর গেটিংটা এখানে লিখি দা পুয়ার আর গেটিং পুয়ারার, তাহলে কমাটা দিব। আরো দেখো God made the country and man the town,
দেখো গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড এর পরে দেখো ম্যান হচ্ছে সাবজেক্ট, গড হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে মেড। তাহলে দেখো ম্যানের পরে মেডটা উজ্জু আছে, এখানে মেডটা উজ্জু আছে। গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান দ্য টাউন। ম্যান দ্য টাউন মানে কি? ম্যান মেড দ্য টাউন। তাহলে এর পরে আমি তাহলে মেড কথাটাকে আমি এখানে লিখলাম না, কারণ এখানে একবার লেখা আছে, এখানে লিখলাম না। তাহলে যেহেতু লিখি নাই, তাহলে ম্যান দ্য টাউন। তাহলে ম্যান দ্য টাউন মানে কি? ম্যান মেড দ্য টাউন। অতএব এখানে কমা লাগবে না। যদি এখানে লিখতাম গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, তাহলে কমাটা লাগতো। ঠিক আছে? তাহলে গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান দ্য টাউন, অতএব কমা লাগবে না। আমি আশা করছি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। যেমন বলে হি ফেইলড ফর he did not study well। তাহলে he did not study well, he failed, এখানে একটা কমা মাস্ট। তাহলে ফর এর পরে এই he did not, তাহলে সাবজেক্ট ভার্ব আছে, অতএব কমাটা লাগবে। হ্যাঁ, তাহলে he failed for he did not study well। তাহলে সবসময় খেয়াল করবা এই ফ্যান বয়েজের মধ্যে ফর ইয়ার সো এই সবগুলোর ক্ষেত্রে কমা লাগবে। ফর ইয়ার অথবা সো দ্বারা বাক্য তৈরি করলে ফর ইয়ার সো এর আগে কমাটা লাগবে। তাহলে এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে ট্রানজিশন দ্বারা যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়, লেখো ট্রানজিশন দ্বারা দুটি মেইন ক্লজ যুক্ত হলে ওই বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। লেখো কম্পাউন্ড সেন্টেন্স যদি ট্রানজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের গঠন হবে নিম্নরূপ। তাহলে ট্রানজিশন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হলে কম্পাউন্ড সেন্টেন্সের গঠন হবে নিম্নরূপ: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন প্লাস সেমিকোলন প্লাস ট্রানজিশন প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রশ্ন করতে হবে, স্যার ট্রানজিশনটা কি? দেখো কোনো কম্পাউন্ড সেন্টেন্স যদি ট্রানজিশন দ্বারা যুক্ত হয়, তাহলে ট্রানজিশনের আগে সেমিকোলন আর ট্রানজিশনের পরে একটা কমা নিবা। ঠিক আছে? তাইলে ট্রানজিশনটা কি? তো লেখো and এর ট্রানজিশন হলো মোর ওভার। বলো এর ট্রানজিশন কি? এর ট্রানজিশন হলো মোর ওভার। তাহলে তুমি এই সেমিকোলনের উপরে এর পরিবর্তে মোর ওভার ইউজ করতে পারবে। মোর ওভারটা হচ্ছে ট্রানজিশন। বাট এর ট্রানজিশন হলো হাউএভার। বাট এর ট্রানজিশন হচ্ছে হাউএভার। সো এর ট্রানজিশন হচ্ছে দেয়ারফর। অর এর ট্রানজিশন হচ্ছে আদারওয়াইজ। তাহলে অর এর ট্রানজিশন হচ্ছে আদারওয়াইজ। তাহলে এন্ড এর ট্রানজিশন হলো মোর ওভার, বাট এর ট্রানজিশন হলো হাউএভার, সো এর ট্রানজিশন হলো দেয়ারফর, অর এর ট্রানজিশন হলো আদারওয়াইজ। তাহলে সবসময় খেয়াল করো, তুমি কম্পাউন্ড সেন্টেন্স ফ্যান বয়েস এন্ড বাট সো অর দ্বারা দুইটা ক্লজকে যোগ করলে এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর সেম দুইটা ক্লজকে তুমি যদি এন্ড এর পরিবর্তে মোর ওভার দ্বারা যোগ করো, তখন এটা কম্পাউন্ডই হবে।
বাট এর পরিবর্তে তুমি হাউএভার ইউজ করো তাহলে এটা কম্পাউন্ড হবে, সো এর পরিবর্তে দেয়ারফর ইউজ করো তাহলে কম্পাউন্ড হবে, অর এর পরিবর্তে আদারওয়াইজ ইউজ করো তাহলে বাক্যটা কম্পাউন্ড হবে। শুধু খালি স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। স্ট্রাকচারটা হচ্ছে এই ট্রানজিশনের আগে একটা সেমিকোলন পরে একটা কমা বসবে। ঠিক আছে, লক্ষ্য করো স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন আমি যদি বলি যে হি ইজ পুয়ার সেমিকোলন however comma he is honest। লক্ষ্য করো তাহলে হি ইজ পুয়ার এটা একটা মেইন ক্লজ, হি ইজ অনেস্ট এটা একটা মেইন ক্লজ, এখানে হাউএভার মানে বাট, এই বাটের পরিবর্তে আমি হাউএভার ইউজ করলাম। অতএব যেহেতু হাউএভার ইউজ করছি দুইটা ক্লজকে হাউএভার দ্বারা যোগ করছি, অতএব হাউএভারের আগে সেমিকোলন পরে একটা কমা দিলাম। ঠিক আছে, তুমি এই বাক্যটাকে এইভাবে লিখতে পারো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে বার দিও, হাউএভারের পরিবর্তে বার দিয়ে ইউজ করলে তাহলে স্ট্রাকচারটা কি, বারের পরে সাবজেক্ট আছে অতএব কমা। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমরা বাক্যটাকে এইভাবে লিখতে পারি। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা স্ট্রাকচারটা আমরা কোনটা নেব সেটা নির্ভর করছে আমাদের চয়েসের উপরে। এই তিনটা বাক্যের একই অর্থ, তিনটা বাক্যই কারেক্ট। তুমি লেখার সময় ট্রান্সলেশন করার সময় বাংলা থেকে ইংলিশ করার সময় তুমি কোন প্যাটার্নটা নিবা সেই চয়েসের উপর নির্ভর করবে তুমি বেশি নাম্বার পাবা নাকি কম নাম্বার পাবা। ঠিক আছে, তুমি সে গরিব কিন্তু সৎ, তুমি চাইলে হি ইজ পুয়ার বাট অনেস্ট এইভাবে লিখতে পারো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট সেইভাবে লিখতে পারো, অথবা হি ইজ পুয়ার হাউএভার হি ইজ অনেস্ট এভাবে লিখতে পারো। এখন তুমি চিন্তা করতে হবে কোনটা লিখলে তোমার ভালো হবে, কোন প্যাটার্নটা তোমার জন্য সুন্দর হচ্ছে সেইটা তোমার খেয়াল করতে হবে। হি ইজ পুয়ার হাউএভার অনেস্ট এটা ভুল, হি ইজ পুয়ার হাউএভার অনেস্ট এটা ভুল হবে। তাহলে হি ইজ পুয়ার হাউএভার হি ইজ অনেস্ট এইভাবে লিখতে হবে। আমি স্ট্রাকচারটা যেভাবে বলছি সেভাবে লিখতে হবে। আবার খেয়াল করো, তুমি দেখো আমি যদি লিখি ডু, দেখো ডু আদারওয়াইজ, দেখো ডু আদারওয়াইজ সেমিকোলনের পরে স্মল লেটার, সেমিকোলনের পরে স্মল লেটার, আদারওয়াইজ কমা বলো ইউ উইল ডাই। তুমি এই সেম বাক্যটাকে তুমি লিখতে পারো ডু কমা অর ইউ উইল ডাই। এই সেম বাক্যটাকে তুমি এইভাবে লিখতে পারো ডু অর ডাই। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন নির্ভর করছে তোমার চয়েস, তুমি কোনটা লিখবা এটা তোমার চয়েস। ওকে, মোরওভার হাউএভার এগুলো বাক্যের শুরুতে বসে না, এদের আগে কোনো একটা বাক্য থাকতে হয়। মোরওভার হাউএভার এদের আগে কোনো একটা বাক্য থাকতে হয়। ঠিক আছে, এরা সরাসরি কোনো বাক্য মোরওভার হাউএভার দিয়ে কোনো বাক্য শুরু হতে পারে না, এদের পূর্বে কোনো আর একটা বাক্য থাকতে হবে। তবে খেয়াল করো, তুমি যদি হাউএভার মোরওভার দিয়ে বাক্য শুরু করতে চাও তাহলে তাদের আগে একটা বাক্য থাকতে হবে। যেমন মনে করো এইভাবে, দেখো হি ইজ, দেখো হি ইজ পুয়ার, এই বাক্যটা লিখলাম তাহলে ফুল স্টপ দেব, ফুল স্টপ দিয়ে আমি লিখবো হাউএভার কমা বলো হি ইজ অনেস্ট। তুমি এইভাবে লিখতে পারবা, তখন এটা কম্পাউন্ড হবে না, এটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে হি ইজ পুয়ার এটা একটা সিম্পল সেন্টেন্স, হাউএভার হি ইজ অনেস্ট এটা একটা সিম্পল সেন্টেন্স, তখন এটা দুইটা আলাদা বাক্য হয়ে গেছে। তুমি যদি হাউএভারের আগে সেমিকোলন না দিয়ে ফুল স্টপ দাও, হাউএভারের আগে যদি সেমিকোলন না দিয়ে ফুল স্টপ দাও তাহলে এটা কিন্তু ভিন্ন বাক্য হয়ে যাবে, তাহলে সেম বাক্য থাকবে না। তাহলে হাউএভারটা দেখো,
হাওয়াবারের আগে কিন্তু একটা বাক্য আছে হি ইজ পুয়ার, এটা সরাসরি ফুল স্টপের পরে হাওয়াবার বসছে বসছে ঠিক আছে, কিন্তু তার আগে আরেকটা বাক্য রেফারেন্স আছে হি ইজ পুয়ার, তাহলে ফুল স্টপের পরে হাওয়াবার বসছে, তাহলে আর ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার, তাহলে হি ইজ পুয়ার হাওয়াবার হি ইজ অনেস্ট। তুমি এইভাবে বাক্যটা লিখতে পারবা। স্যার শুধু কি এই চারটারই ট্রানজিশন ফর্ম আছে নাকি আরো আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু কি এই চারটারই ট্রানজিশন না ট্রানজিশনের ফর্ম আরো আছে, কিন্তু আমি এই চারটা মানে কোনটার পরিবর্তে, এন্ড এর পরিবর্তে তুমি মোরওভার নিতে পারবা, ফার্দার মোর নিতে পারবা, ইন এডিশন নিতে পারবা, ঠিক আছে। আর বাটার পরিবর্তে হাওয়াবার নিতে পারবা, নেভার দিলেস নিতে পারবা, নান দিলেস নিতে পারবা, ঠিক আছে, এরকম আর কি। সো এর পরিবর্তে দেয়ারফর নিতে পারবা, কনসিকুয়েন্টলি নিতে পারবা, দাজ নিতে পারবা, ঠিক আছে, ইত্যাদি। হ্যাঁ, তো এইভাবে মানে তুমি চিন্তা করতো, আমি তোমাদের সব তো আর নিতে পারবো না, এই জন্য জাস্ট স্ট্রাকচারটা দেখালাম আর কি। তোমরা কি স্ট্রাকচারটা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, জি স্যার। স্ট্রাকচারটা বুঝতে পারলে তাহলে বোঝা যাচ্ছে তুমি তুমি কি স্মার্ট হতে চাও নাকি কি হতে চাও সেটা দেখো আগে। হ্যাঁ, and তুমি কিভাবে ট্রান্সলেশনের সাবজেক্ট বা অবজেক্ট এইটুকু সূত্র দিয়ে কিন্তু তোমার স্মার্টনেস আসবে না, তাহলে তোমাকে এই প্যাটার্ন গুলার স্ট্রাকচারের এই কমার কারুকাজ গুলার দিকে নজর দিতে হবে, ঠিক আছে, কোনটা কিভাবে ইউজ করতে হবে। তাহলে এই স্ট্রাকচার গুলা একটু মাথায় রাখলে তোমার নাম্বার বাড়বে বেশি। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার। কম্পাউন্ড সেন্সে বলো শুধু সেমিকোলন দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স হয়, দুইটা মেইন ক্লজ যখন সেমিকোলন দ্বারা যুক্ত হয় তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেমন ম্যান, দেখো ম্যান প্রপোজেস, ম্যান ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, ম্যান প্রপোজেস এটা একটা মেইন ক্লজ, গড ডিসপোজেস একটা মেইন ক্লজ সেমিকোলন দ্বারা যুক্ত হয়েছে, অতএব এই সবটা মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে মানে ট্রানজিশন ছাড়া সেমিকোলন দ্বারা দুইটা মেইন ক্লজ যখন সেমিকোলন দ্বারা যুক্ত হয় তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। যেমন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যা দা স্ট্রাগল this time is the struggle for emancipation, semicolon, the struggle this time is the struggle for independence. এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন, একটা ক্লজে একটাই শুধু ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব, তাহলে প্রত্যেকটা মেইন ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ হ্যাঁ, এলস এগুলোর ক্ষেত্রে অবশ্যই কমা লাগবে। হ্যাঁ, এলস এর আগে কমা দেওয়া লাগবে, এটার আগে কমা দেওয়া লাগবে। শুধু এন্ড এবং বাটার ক্ষেত্রে মানে তোমার কমাটা না দিলেও চলে যদি সাবজেক্ট উজ্জ্ব থাকে, সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকলে এন্ড এবং বাটার আগে কমা না দিলেও চলে, ঠিক আছে। তাহলে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঠিক আছে। এইভাবে তুমি কি করতে পারো, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারো। আজকে আমরা এইখানেই আলোচনা শেষ করলাম, আগামীকাল রাত 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে এই ক্লাসের বাকি অংশ নিয়ে। এই ক্লাসের বাকি অংশ নিয়ে আগামীকাল রাত 9টায় দেখা হবে। আশা করছি ক্লাসটার গুরুত্ব তোমরা কম বেশ বুঝতে পারছো। এই আলোচনা কি আমার দরকার ছিল নাকি ছিল না?
জি স্যার, দরকার ছিল। আজকের স্যার, আলোচনা দরকার থেকে ছিল। কি তোমাদের কিছুটা লেসন পেয়েছো তোমরা, মানে শেখার মতো কিছু পেয়েছো? জি স্যার। জি স্যার। ওকে, তাইলে আমরা আশা করছি স্ট্যান্ডার্ড কিছু পাইতে হলে আমাদেরকে একটু ভালো কিছু শিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ব্রাদারহুড এর কি কোনো বার ফর্ম আছে? হ্যাঁ, ব্রাদারহুডের বার ফর্ম হচ্ছে ফ্র্যাটারনাইজ। ব্রাদারহুডের বার ফর্ম হচ্ছে ফ্র্যাটারনাইজ। ব্রাদারহুড তার বার ফর্ম হচ্ছে ফ্র্যাটারনাইজ। ফ্র্যাটারনাইজ, ফ্র্যাটারনাইজ এটা হচ্ছে ব্রাদারহুডের ভার। না স্যার না, আপনার রুলস আমার কোনো জিনিস আমি আমি সব জিনিস আমার একদম ঠুটস্থ, ঠিক আছে। আমি কোনো বই থেকে কোনো কিছু থেকে কপি পেস্ট করো না, হ্যাঁ? আমি কখনো কোনো কিছু কপি পেস্ট করি না, ঠিক আছে। আমি একদম মোটামুটি আমার ইয়ে থেকে পড়া থেকে আমার এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা জিনিস পেপার পড়লে দেখবা সব পেপারে মিলে যাবে, হ্যাঁ? তুমি এই পেপারের ভালো পেপার পড়ো, ইন্টারন্যাশনাল পেপার পড়ো, দেখবা আমার প্রত্যেকটা কথা তুমি ওখানে মিল পেয়ে যাবা, তাইলে বুঝবা স্ট্যান্ডার্ড কোনটা, হ্যাঁ? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, কালকে দেখা হবে রাত 9টায়, হ্যাঁ? হাসান